হাই। আ বাইরে আসার জন্য আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকে স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকে সেটা হচ্ছে যে ফাইন্যান্স। তো আজকের ভিডিওতে আমি আ ফাইন্যান্সের যে ব্যাপারটা কীরকম কস্ট হতে পারে, আপনার কীরকম বাজেট থাকা উচিত, আপনি ঠিক কী পরিমাণ টাকা ফার্স্ট ইনভেস্টের পরে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারতেছেন। ওই ব্যাপারগুলো কভার করার ট্রাই করব। অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে লোন ম্যানেজ করবেন, এমনকি এখানে আসার পর আপনি আদৌ কি পসিবল ওই টাকাটা পে ব্যাক করা, ওই ব্যাপারগুলো কভার করার ট্রাই করব। সো দ্যাট ইট উইল হেল্প ইউ। তো আমার এসব ভিডিওস আমি কোনো ব্লগিং-টগিং এর প্ল্যান তো নাই। আমি আসলে ভিডিওসগুলো করা একটু আ যেহেতু আমি স্টুডেন্ট ফাইল নিয়ে অলরেডি কাজ করতেছি। তো আমি চাচ্ছি যে পিপল আ অ্যাওয়ার হোক, মানুষ আরেকটু বেশি অ্যাওয়ার হোক এই ব্যাপারগুলো নিয়ে যে আসলে বাইরে আসার জন্য কী প্রিপারেশনগুলো আসলে থাকা দরকার। এমনকি আমরা আসলে অনেক সময় অনেক কিছু নিয়ে ফিয়ার থাকি ইনফরমেশন গ্যাপের জন্য। তো ওই গ্যাপটা যাতে না থাকে ওইজন্য আসলে এই ভিডিওসগুলো বানানো। তো আ আ লেটস গেট ইনটু দিস ভিডিও। তো আ প ১ম এ যে জিনিসটা মাথায় আসে যে আপনার ইউকেতে স্টাডি আমি মেইনলি ফোকাস করব ইউকে নিয়ে, যেহেতু আমি ইউকেতে আছি, এমনকি আই নো দিস মার্কেট বেটার। তো আ ইউকেতে যদি স্টুডেন্ট ভিসায় আপনি আসতে চান, আপনার টিউশন ফিসগুলো ভার্সিটিতে আপনি মাস্টার্সে যদি আসতে চান বা ব্যাচেলরে, আন্ডারগ্রেডে আসতে চান, আপনার ভার্সিটির টিউশন ফিগুলো অন অ্যান এভারেজ কত থাকা উচিত বা কেমন থাকে? ইউকেতে অন অ্যান এভারেজ ভার্সিটি আন্ডারগ্রেড থাকেন ইয়ারলি যে টিউশন ফি আমি বলি, আন্ডারগ্রেডেও আপনার 3 ইয়ার্সের আন্ডারগ্রেড ব্যাচেলর কোর্সগুলো হয়ে থাকে। আর মাস্টার্সের জন্য ১ থেকে ১.৫ বছর, ম্যাক্সিমাম 2 ইয়ার্স হুইচ ইজ ভেরি রেয়ার। অ্যান্ড তো ১ বছরে আপনার যে কস্ট যেটা যাবে, আর মাস্টার্সের ফুল কোর্সে যেটা ১.৫ বছরের কোর্স হয়, ওটা অলমোস্ট সিমিলার। তো আপনার ব্যাচেলরের জন্য হচ্ছে যে আপনার ১২ থেকে ১৫,০০০ পাউন্ড, যেটা হচ্ছে আপনার ১ বছরের টিউশন ফি। আপনি লেটস সে আমরা ১০ থেকে শুরু করতে পারি, বাট অ্যাগেইন ইটস রেয়ার। আর আপনি যদি মাস্টার্সের জন্য আসেন, যেটা ১ থেকে ১.৫ বছরের কোর্স হয়ে থাকে, 80% কোর্স এখানে মানে ১ থেকে ১.৫ বছরই হয়। খুবই রেয়ার কিছু কোর্স আছে যেটা যারা প্লেসমেন্ট অফার করে, ওরা ওরা কোনোরকম 2 ইয়ার্স পর্যন্ত কভার করে। তো ওই ক্ষেত্রে কোর্স ফি, 1 ইয়ারের কোর্স ফি আন্ডারগ্রেড আর মাস্টার্সের জন্য অলমোস্ট সিমিলার। মাস্টার্সের জন্য আমি বলব যে ম্যাক্সিমাম আপনার 13,000 থেকে 18,000 এর মধ্যে থাকবে, উইথ অর উইদাউট স্কলারশিপ। যারা 13,000 অফার করে তাদের উইথ 2,000 যেকোনো ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করেন, ইউ উইল গেট মানে একটা এন্ট্রি লেভেল আপনি একটা স্কলারশিপ পাবেন, যেটা হচ্ছে যে মিনিমাম ২ থেকে ৩,০০০ পর্যন্ত সেটা হয়ে থাকে। তো ওইটা কভার করলে অনেক সময় আপনার টিউশন ফি যেটা ১৮,০০০ সেটা ১৬,০০০ হয়ে যাচ্ছে, ১৫,০০০ হয়ে যাচ্ছে। বাট বেসিক যে রেঞ্জ সেটা হচ্ছে 13 থেকে আপনার 15,000 এর মধ্যে রাখেন। এটা হচ্ছে যে বেসিক রেঞ্জ আপনার টিউশন ফি। এটা আপনার ব্যাচেলর আসেন আর মাস্টার্সে আসেন, আপনার জন্য অলমোস্ট সিমিলার হবে। এখন আপনার হচ্ছে যে আপনি এত টাকা পে করে কি আসবেন কিনা? কারণ এটা বাংলা টাকা, এটা অনেক বেশি পড়ে। বর্তমানে বাংলা টাকার রেট এখানে ১৬০ করে যদি আমরা হিসাব করি, তাহলে ইটস আ লট অফ মানি। তো আপনি কি পুরো টাকা দিয়ে আসতে হবে? আপনি আসলে আ কত টাকা পে করলে আপনি ইনিশিয়াল লেভেলে আপনার কতটা কেমন বাজেট হলে আপনি ইউকেতে ইজিলি আসতে পারবেন? তো আ ওই জিনিসগুলা ডিসকাশন করতে চাচ্ছিলাম। তো আপনি যদি ইনিশিয়াল লেভেলে এখানে আসতে চান, আপনার বাজেট যদি আ ১৩, আমি বলব ১০ থেকে ১৩ লাখ বা ১৪ লাখের মতো যদি আপনার বাজেট থাকে, আপনি ইজিলি ফার্স্ট টার্ম চলে আসতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা ভার্সিটিতে এপ্লাই করলেন, এমনকি সেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিফোর ইউ ফ্লাই, যখন আপনি একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, এমনকি আপনি ১ম এ কি হবে যে আপনি যখন একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, ওই ক্ষেত্রে ১ম এ আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করলেন ইউনিভার্সিটিতে। দেন আপনি ওখান থেকে কি পাচ্ছেন? আপনি আ কন্ডিশনাল অফার লেটার পাচ্ছেন। আর ওই কন্ডিশনাল অফার লেটারে আপনাকে একটা মিনিমাম টিউশন ফি দিতে হবে, যেটা হচ্ছে মিনিমাম ডিপোজিট। তো মিনিমাম ডিপোজিটটা হবে আপনার অন অ্যান এভারেজ 6 to 7,000 ই হয়ে থাকে। তো এটা বাংলা টাকায় যদি কনভার্ট করি, আমরা ধরি যে অন অ্যান এভারেজ 10 লাখসের মতো আপনার একটা প্রথম ইনিশিয়াল একটা কস্ট থাকে। ওটার পরবর্তীতে আসলে আপনার আর বিগ অ্যামাউন্টের কোনো কস্ট থাকে না। এরপরে আপনি যখন ভিসার জন্য এপ্লাই করবেন, আপনাকে আইএসএস ফিটা দিতে হবে। তো ওখানে ওটা আবার যাবে আপনার ১.৫ লাখ টাকার মতো খরচ হবে। তো আমরা লেটস সে যদি আমরা আপনার টিউশন ফিতে, আপনি ইনিশিয়াল লেভেলে যে টিউশন ফি সেটা আপনি যদি ১০ লাখ টাকা পে করলেন, আর ভিসা অ্যাপ্লিকেশন এমনকি আইএসএস ফি ওগুলো যদি এড করেন, এমনকি আপনার যদি ফ্লাইট কস্ট এভরিথিং এড করেন, ওখানে আপনার সর্বোচ্চ সবকিছু মিলে আপনার
3 থেকে 4 লাখ টাকা এক্সট্রা খরচ হবে। তো আমি বলব যে 13 থেকে 14 লাখ টাকা যদি ইনিশিয়াল লেভেলের আপনার বাজেট থাকে, আপনি ইজিলি আপনি ইউকেতে মুভ করতে পারবেন। তো বিফোর দ্যাট আপনি জাস্ট আপনার ফাইল রেডি রাখেন। আমি মনে করি না যে বর্তমান মার্কেটে 10 থেকে 15 লাখ টাকা ম্যানেজ করা খুব একটা ইম্পসিবল। তো আপনি যদি যারা বাইরে আসতে চাচ্ছেন, এমনকি ইনফরমেশন এর অভাবে গ্যাপের কারণে আপনি আসলে আনসার্টেন এর মধ্যে আছেন যে ওকে বাইরে যাবো, অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, অফকোর্স এটা এক্সপেন্সিভ, আপনি এটা এক্সপেন্সিভ, এটা অফকোর্স এক্সপেন্সিভ। আমি বলব না যে এক্সপেন্সিভ না, এমনকি বাট প্রথম ধাক্কায় আপনার যদি 10 থেকে 15 লাখ টাকার মতো বাজেট থাকে, আপনি ইজিলি চলে আসতে পারতেছেন। এমনকি এখানে আসার পরে আপনি যখন জব করবেন, দেন আপনি আপনার বাকি টিউশন ফিটা আপনি পে করে দিলেন। এখন এটা কি আদৌ পসিবল যে আপনি আপনার 20 আওয়ার্স যে ওয়ার্ক রাইট থাকবে ওটা করে আপনি আ আপনার টিউশন ফি পে করবেন? না, এটা কখনোই পসিবল না। এমনকি 20 আওয়ার্স ওয়ার্ক করে আপনি নিজে সারভাইভ করাও একটু টাফ হয়ে যেতে পারে। ডিপেন্ড করে যে আপনি কোথায় থাকতেছেন। আ আপনি যদি 20 আওয়ার্স কাজ করে, আসলে এটা পসিবল না। আনলেস আপনার যদি ওরকম কোনো হেল্প না থাকে। তো ওই ক্ষেত্রে হয়তো আপনি আ অন্য কোনো রকমের হেল্প নিয়ে কাজগুলো করতে পারেন, যেগুলো আসলে আমি ভিডিওতে বলতে চাই না। বাট আমি দেখছি যে এটা সম্ভব। যে অনেকেই করছে। নিজের টিউশন ফি, ফুল টিউশন ফি নিজে পে করছে। তো এটা ইম্পসিবল বলব না। আমি মনে করি যে একটা বড় নাম্বারের স্টুডেন্ট আছে, বিগ নাম্বার অফ স্টুডেন্টস যারা পরবর্তীতে আসার পরে নিজের টিউশন ফি নিজেরা পে করছে। এখন যারা করতে পারে নাই বা যারা আ যে মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার মধ্যে যদি ওই মোটিভেশনটা না থাকে, যে সে সেলফ কনফিডেন্সটা না থাকে, যে আপনি যদি কনফিডেন্ট এনাফ না হন যে আসলে আমাকে দিয়ে আদৌ সম্ভব কিনা, এত টাকা আমি নিতে পারবো কিনা। কারণ ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট মার্কেট, তাই না? তো এখানে আসার পর আপনি মেন্টালি যদি ব্রেকডাউন আপনার শুরু হয়ে যায় যে আসলে এখন কি হবে আসার পরে, তো এটা আসলে নিতান্তই বোকামি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলছি যে আপনি যে কান্ট্রি চুজ করেন, আপনি ইউকেতে আসেন, আপনি ইউকের বাইরেতে যান, আপনি যেখানে যান, আপনার জন্য আমার সাজেশন থাকবে যে প্লিজ আপনি করেন। আমার সাজেশন থাকবে যে আপনি যে কান্ট্রিতে যান, আপনি প্লিজ স্টাডি করে যান। ওই কান্ট্রির ইমিগ্রেশন পলিসি সম্পর্কে আপনার আইডিয়া থাকা দরকার। ওই কান্ট্রিটা কীভাবে ওরা আ আ আপনি যদি ওখানে সেটেলমেন্টের প্ল্যান থাকে, তাহলে আপনি অ্যাওয়ার থাকেন ওদের ইমিগ্রেশন পলিসি সম্পর্কে যত বেশি আপনি আ আ আইডিয়া রাখতে পারেন, আপডেটেড রাখতে পারেন। এখন ইন্টারনেটের সময়, এখন এটা দু ২০২৬ ইয়ার 2026, আর মানে সবকিছু এভেইলেবল। আমি জাস্ট অল্প কিছু ভিডিওস দিছি। এমনকি আমি ট্রাই করছি যে ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে দেওয়ার জন্য। এমনকি আমি তো অলরেডি আপনি YouTube এ যান, আপনি অনেক, অনেক ইনফরমেশন এভেইলেবল। আপনি গুগল করেন, অনেক ইনফরমেশন এভেইলেবল। এমনকি আমাদের সবারই কোনো না কোনো রিলেটিভস আছে যারা অলরেডি বাইরে আছে। তো কিপ নকিং দেম। এমনকি যদি ওদের থেকে ইনফরমেশন নিতে আপনার প্রবলেম ফিল হয়, তো বললাম তো YouTube এ এভেইলেবল আছে। তো আপনি ইনফরমেশন নিয়ে নেন। যত বেশি আপনি ইনফরমেটিভ থাকবেন, আপনার জন্য জার্নিটা স্মুথ হবে। এমনকি আপনি আসার আগেই সব ডিসাইড করে রাখবেন যে আমি আসলে কি জিনিসগুলো করব। মানে আসার পরে আপনি অবশ্যই আপনার অনেক কিছু হবে যেটা আপনাকে সারপ্রাইজ করবে। কারণ মোস্টলি যদি ইউকের কথা বলি, এদের পলিসি প্রতি আফটার এভরি 6 মান্থ এদের পলিসিগুলো চেঞ্জ হচ্ছে। তো ওই ক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন যে, যে সময় আপনি আসতেছেন ওই সময় আপনার জন্য বেস্ট পলিসি যেটা হয় সেটা আপনি অ্যাডপ্ট করে নিবেন। আপনি এর আগে বেটার ছিল, এর পরে বেটার হবে কিনা ওগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি আদৌ আসতে চান, এমনকি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইউকেতে ওদের ইমিগ্রেশন পলিসিস এখন অনেক টাফের দিকে চলে গেছে। এমনকি স্টিল অনেকে বলতেছে না ইমিগ্রেশন পলিসিস খারাপ, আপনারা ইউকেতে আসবেন না বা এটা ওইটা। আমি বলব কি, আসলে আপনি ইউকেতে যদি না আসেন, আপনি যদি ইভেন ইউএসএ যান, আপনি যদি অস্ট্রেলিয়া যান, আপনি যদি নিউজিল্যান্ড যান, আপনি যেখানেই যান, আপনাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। আপনি যেখানেই যান, আপনি খুব একটা ইজিলি আ আপনার পিআর পাচ্ছেন না, আপনার সিটিজেনশিপ যে রুটটা, আপনি যদি আসলে সেটেল ডাউনের প্ল্যান থাকে, আর তাহলে আমি বলব যে সিটিজেনশিপ রুট কোথাও খুব একটা ইজি না। আপনি যেখানে যান পয়েন্ট বেস সিস্টেম পাবেন। আপনাকে হয়তো সার্টেন লেভেলের কোর্সটা করতে হবে, সার্টেন লেভেলের স্কিল আপনার মধ্যে থাকতে হবে। যারা স্কিলড প্রফেশনালস তাদের জন্য সব কান্ট্রি ইজি। বাট যারা বিগিনিং লেভেল, যারা আন্ডারগ্রেড কমপ্লিট করছে, মাস্টার্স করবে, এমনকি তারা তাদের ফিউচার দেখতেছে, এমনকি তাদের মধ্যে সে কনফিডেন্টটা আছে যে আমরা কিছু একটা করে নিজেকে সেটেল ডাউন করার প্ল্যান আছে। তাদের জন্যই বলব যে আপনি যে কান্ট্রি চুজ করেন, ইউকে হোক আর যেখানেই হোক, আপনি মানে কি পলিসি চলতেছে, এখানে আদৌ আপনি সেটেল হবেন কিনা,
যতক্ষণ না ওরা সেটেল ডাউন করার পলিসি একটা রাস্তা খোলা রাখছে, আমি মনে করি ইউ শুড টেক দ্যাট চান্স। মানে যেখানে আপনি 1% চান্সও দেখবেন আপনি ওটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? তো মানে ইউকেতে এটা হচ্ছে ওটা হচ্ছে, এরপরে ইউকে থেকে এত কিছু হইতেছে, তারপরে মানুষ তো লিভ করতেছে না, তাই না? কেউ গিভ আপ করতেছে না, কারণ আপনি জানেন যে আপনি দেশে আপনার কী অবস্থা। কারণ এখানে যারা ৩ বছর, ৪ বছর, ৫ বছর একটা জার্নি অলরেডি তারা করে ফেলছে। এরপরে দেশে গিয়ে নতুন করে করা, ঠিক আছে? আমি এটা ডিসকাস করব না। আমি দেখছি যে আমার অনেক পরিচিত ফ্রেন্ড যারা দেশে চলে গেছে, এমনকি গিয়ে তারা বেটার করছে। এমনকি দেশে গিয়ে অনেকে রেস্টুরেন্ট ওপেন করছে, অনেকে এখানকার যে স্কিল, নলেজ যেটা ইউজ করে সেটা দেশে কাজে লাগাইছে, এমনকি ভালো করতেছে। বাট আমি আমি কারো পার্সোনাল লাইফের ডিসিশন নিয়ে কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, একটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বলতে চাচ্ছি যে, আমি দেখছি যে মাস্টার্সে তারা স্পাউস অ্যালাউ করা ছেড়ে দিছে। ব্যাচেলরে স্পাউস অ্যালাউ তারা করে না। আনলেস এটা রিসার্চ কোর্স যদি না হয়, তাহলে আপনি আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন না। পিএইচডিতে আনতে পারবেন। তো পিএইচডিতে অ্যালাউ করতেছে। এমনকি রিসার্চ মাস্টার্সে স্পাউস অ্যালাউ করতেছে। এখন রিসার্চ মাস্টার্সের ব্যাপারটা আসলে অনেকেই ক্লিয়ার না, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে এই ব্যাপারটা, এমনকি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করার ট্রাই করব। বাট এই ভিডিওতে যেটা আমি প্রমিস করছি যে আই এম গোনা টক অ্যাবাউট কস্ট। তো কস্টের যে ব্যাপারটাতে আমি আবার চলে আসি। আমি আসলে এদিক সেদিকে চলে গেছি। কস্টের যে ব্যাপারটা আমি আবার কাভার করার ট্রাই করতেছি যে, আপনি যদি ১০ থেকে ১৫ লাখ টাকার মতো বাজেট থাকে, আপনি ইউকেতে ইজিলি চলে আসতে পারতেছেন। আর ভার্সিটির টিউশনি ফিসগুলা ভ্যারি করে। বাট আপনার 13,000 থেকে 15 to 16,000 এটা হচ্ছে যে ক্যাপ। এর মধ্যে প্রত্যেকটা টিউশন ফি থাকবে। তো আপনি ইজিলি যদি আপনার অতটুকু মানে আপনি এখানে আসার পরেও টিউশন ফি ব্যাক করতে পারবেন। ঠিক আছে? এখন যদি বলেন যে আপনার মিনিমাম যে 20 আওয়ার্স ওয়ার্ক রাইট আছে, ওটা করে পসিবল কিনা? ওটা করে পসিবল নাই। বাট আরও অনেক ওয়ে আছে। আ আপনি যখন আসবেন তখন আপনি হয়তো ইউ গেট টু নো। তো এমনকি আসার আগেও হয়তো আপনি যদি পার্সোনালি নক করেন, তাহলে হয়তো ইউ নো হাউ টু ডু দিস। মোস্ট অফ দ্য পিপল শুড নো আ কিভাবে মানুষ মানে বাকি টাকাটা আর্ন করতেছে। এমনকি ওটা পসিবল, আসলে ইম্পসিবল কিছু না। কারণ আপনি হাফ অফ ইউর টিউশন ফি অলরেডি ইউ আর পেইং, অ্যান্ড আপনার কাছে এখনও ১ থেকে ১.৫ বছর টাইম থাকে যে বাকি টিউশন ফিটা ম্যানেজ করা। তো মেক সিউর করবেন, যারাই আসবেন, মেক সিউর করবেন যে আপনি আপনার কোর্সটা কমপ্লিট করবেন। মানে আমি কাউকে সাজেস্ট করব না যে আপনি আ কোর্সটা কমপ্লিট করবেন না। আপনি ফলো দ্য রুলস। আপনি আপনার কোর্সটা অন টাইমে কমপ্লিট করেন। দেন আপনি যখন জব মার্কেটে হিট করবেন, একটা গুড ইনটেনশন নিয়ে আসেন। যেই আসবেন একটা গুড ইনটেনশন নিয়ে আসেন, সো দ্যাট ইউ ক্যান ফিনিশ ইউর কোর্স অন টাইম। এমনকি অন টাইমে যখন কোর্স কমপ্লিট করবেন, তখন আপনার জন্য আসলে অনেক অপরচুনিটিস এমন না যে বসা আছে। আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। স্টিল আপনার জার্নি কিন্তু এখানে শেষ না। বাট আপনি যদি আগে থেকে সবকিছু জেনে আসেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে কম্পেয়ার টু আদার্স যারা হঠাৎ করে এসে অনেক কিছু দেখতেছে, এমনকি তারা খুবই শকড হয়ে যাচ্ছে যে কী করা যায়, কী করব, কোথায় যাব। তো তারা খুব বোরড হয়ে যায়। আমার দেখা আ আমার খুবই ক্লোজ যারা এখানে আসছে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা এখানে আসছে। আসার পরে খুব তাড়াতাড়ি ওরা হোপলেস হয়ে গেছে, স্ট্রেস হয়ে গেছে। এমনকি ঠিক ৬ মাস পরে এদের চেহারার দিকে তাকানোর মতো অবস্থা ছিল না। একেকজনের মেন্টালি এত স্ট্রেস হয়ে গেছে। তো আমি বরাবরের মতোই কি সবসময় আমার প্রতি আমার কনফিডেন্স ছিল। এমনকি somehow I still survived, and I will survive anyway ইনশাআল্লাহ। তো আমি সবাইকে এটাই বলব যে, আপনি সেলফ কনফিডেন্ট রাখেন। কম্পেয়ার টু বাংলাদেশি স্টুডেন্টস, আমি বলব যে ইন্ডিয়ান স্টুডেন্টসদের আমি দেখছি যে ওরা অনেক বেশি কনফিডেন্ট থাকে। আমি জানি না এটার পিছনে তাদের কী ফ্যাক্টরগুলো কাজ করতেছে। বাট কম্পেয়ার টু বাংলাদেশি স্টুডেন্টস, ইন্ডিয়ান স্টুডেন্টসগুলা, এমনকি নেপালের স্টুডেন্টসগুলা, ওদের সাথে আমার খুব একটা ইন্টারেক্ট হয়নি। বাট আমি পাকিস্তানি দেখছি। বাট আমি ওদের সম্পর্কে আমার খুব একটা নলেজ নাই। বাট কনফিডেন্ট। বাট কম্পেয়ার টু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া আমি বলব আ ইন্ডিয়ান স্টুডেন্টরা অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশ থেকে। তো ইভেন তো আমি চাই যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আসতেছেন তারা প্রচুর বেশি ইনফরমেটিভ অনেক ইনফরমেটিভ হওয়া উচিত। এমনকি আমরা আসলে আসার আগে কী প্রিপারেশন নেওয়া উচিত। আমরা ওই প্রিপারেশনগুলো না নিয়ে আসার কারণে আমাদের কী হয় যে আমরা ব্রেকডাউন শুরু হয়ে যায়। আপনি আপনার স্কিল নিয়ে কাজ করেন। আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়ান। আপনি আপনার ইংলিশ নলেজ অনেক বাড়ান। আপনি আপনার ইংলিশ স্পিকিং স্কিল বাড়ান। এখানে আসার পর আমি দেখছি যে অনেকে স্টিল তার ইংলিশ স্কিল ভালো না। এমনকি আপনি শুধু ইংলিশ স্কিল দিয়ে সারভাইভ করবেন না।
নট অনলি লাইক দ্যাট, বাট এটা আপনাকে সামনে একটু মুভিং ফরওয়ার্ড এমনকি ডিলিং উইথ পিপল আপনাকে একটু ইজি করে দেবে। আর যারা আসলে স্কিল পিপল যে নো লাইক যারা মনে করেন স্কিল পিপল, তারা তাদের কাজের সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে, দক্ষ, তারা তাদের ক্ষেত্রে তো কমিউনিকেশনটা খুব একটা ইম্পর্টেন্স না, কারণ স্টিল আপনি যদি গুড অ্যাট সামথিং, আপনার জন্য কমিউনিকেশন আপনাকে কোনো কিছু আটকে রাখতে পারবে না, আপনি আপনারটা করে ফেলতে পারবেন। তো আমি যেটা চাই যে বিফোর আপনি যখন আসবেন তখন আপনি মেক শিওর আপনি আপনি প্রিপেয়ার্ড যে আমি এখানে আসবো। শুধুমাত্র ভার্সিটি থেকে আপনি মানে পিসা হয়ে যাওয়া বা ভার্সিটি থেকে অফার লেটার আপনি ম্যানেজ করে ফেলেন, এমনকি এটাই শেষ না, এটা মাত্র শুরু। এমনকি যখন আপনি প্ল্যানিং ফর আপনি আপনি আইএলটিএস দেওয়ার জন্য 2 মান্থস 3 মান্থস যে প্রিপারেশনটা নিচ্ছেন, যে আপনি বাইরেতে আসবেন, তো বাইরে আসার জন্য যে আইএলটিএস পরীক্ষা দিবেন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য, যেটা বেসিক রিকোয়ারমেন্ট, তো ওটার জন্য আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, যে টাইমটা আপনি নিচ্ছেন হায়ার স্টাডিজের জন্য, আপনি কী পরিমাণ টাইম আপনার ধরা উচিত, আমি মনে করি 5 মান্থস ইজ এনাফ। আপনি জানুয়ারি থেকে সেপ্টেম্বর সেশন ধরার জন্য আপনি 5 মান্থস টাইম নেন। ইন 5 মান্থসে আপনি মেক শিওর করেন যে উইথিন 2 মান্থস আপনার আইএলটিএস ডান। আপনি যদি আইএলটিএসটা আপনি ডান করতে পারেন, দেন আপনি অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যান। আপনার একটা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সব ম্যাক্সিমাম 3 মান্থসের মতো টাইম লাগে। 3 to 4 মান্থসের মধ্যে আপনার সব ডান হয়ে যাওয়ার কথা। তো এটা একটু লেংদি প্রসেস, বাট আপনি আপনার হায়ার স্টাডিজ ড্রিমের জন্য 1 টা বছর আপনাকে সময় দিতে হবে ইন টোটাল। লাইক আমি বলব না যে খুব বেশি রাশে থাকেন। আপনি যদি আ রাশ করে কোনো ডিসিশন লাইফে নেওয়া আসলে ঠিক না। একটা হায়ার স্টাডিজের জন্য একটা কান্ট্রি চুজ করবেন। এখানে আপনি আপনার অনেক কিছু ইনভেস্ট করতেছেন। লট অফ থিংস, আপনার টাইম। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনি আপনার টাইম ইনভেস্ট করতেছেন। দেন আপনার মানি ইনভেস্ট করতেছেন। দেন হচ্ছে যে আপনি আ আসার পরে দেখলেন যে আপনি যে প্ল্যানগুলো নিয়ে আসলেন, মার্কেট সম্পর্কে আপনি যেভাবে নিয়ে আসলেন, আ ওই মার্কেটটা, যে মার্কেটে আপনি যান, যে কান্ট্রিতে আপনি যান, ওই মার্কেট সম্পর্কে আপনার এনাফ নলেজ রাখেন। ওদের ইমিগ্রেশন পলিসিস থেকে শুরু করে এভরিথিং নিয়ে আপনি এনাফ নলেজ রাখেন, সো দ্যাট আপনি ইজিলি ওদের মার্কেটে আপনি সার্ভাইভ করতে পারেন। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার কস্ট নিয়ে চিন্তা করার কিছু নেই। ১০ থেকে ১৫ লাখ টাকার মতো যদি বাজেট থাকে আপনার, আপনি ইজিলি লন্ডন ইউকেতে চলে আসতে পারবেন। আর এই এমনকি যদি আরও বেশি কোনো ডিটেইলসের দরকার হয়, ইউ ক্যান নক আস অন পার্সোনাল লেভেল হেল্প। আমরা অলরেডি স্টুডেন্ট ফাইল নিয়ে প্রসেসিং করতেছি। তো I hope we can help you on this process. So thanks for watching this video. Stay tuned.